আমরা সবাই জানি রক্ত হচ্ছে লাল বর্ণের তরল যোজক কলা, যার মাধ্যমে প্রয়োজনীয় উপাদান সমূহ দেহের বিভিন্ন জায়গায় বাহিত হয় এবং অপ্রয়োজনীয় উপাদানগুলো হচ্ছে দেহের থেকে নিষ্কাশিত হয়ে যায়। তাহলে আমরা কি বললাম যে রক্ত হচ্ছে তরল যোজক কলা, যার প্রধান কাজ হচ্ছে প্রয়োজনীয় উপাদানগুলোকে হচ্ছে দেহের বিভিন্ন জায়গায় বহন করা এবং অপ্রয়োজনীয় উপাদানগুলো হচ্ছে দেহ থেকে বের করে দেওয়া। এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে ইউরিয়া এটাকে কি করবে, রক্ত এটাকে দেহের বিভিন্ন জায়গায় বহন করবে নাকি এটাকে দেহ থেকে বের করে দিবে? বলতো ইউরিয়াটা এটা রক্ত কি বিভিন্ন জায়গায় বহন করবে নাকি এটা দেহ থেকে বের করে দিবে রক্ত? বলো। শোনো, যদি ফ্রি ক্লাস করতে চাও, যদি ক্লাস চাও, উপস্থিতি বাড়াইতে হবে। এত কম স্টুডেন্ট নিয়ে ফ্রি ক্লাস নিব না, বুঝতে পারছো? এত কম স্টুডেন্ট নিয়ে ফ্রি ক্লাস হচ্ছে নিব না। যদি হচ্ছে ফ্রি ক্লাস করতে চাও, যদি মনে হয় যে ফ্রি ক্লাস দরকার, উপস্থিতি বাড়াবা, সবাইকে বলবা, তাহলে ফ্রি ক্লাস নিব। এত কম স্টুডেন্ট নিয়ে ফ্রি ক্লাস নিব না। আচ্ছা, ইউরিয়া, ঠিক আছে। এবার দেখো যে আমরা রক্তের হচ্ছে বৈশিষ্ট্যগুলো একটু দেখার চেষ্টা করি। যে রক্ত হচ্ছে কি সামান্য ক্ষারীয়, তাই না? রক্ত হচ্ছে কি সামান্য ক্ষারীয়। রক্তের পিএইচটা 7.35 থেকে 7.45, যেটা 7.40। স্বাদ হচ্ছে কি নোনতা। টেম্পারেচার 36 থেকে 98 থেকে 36 থেকে 38 থেকে অথবা 36 থেকে কি বলতো 37, যেটা ফারেনহাইট স্কেলে হচ্ছে 96.8 থেকে 100.4 ডিগ্রি ফারেনহাইট। এই তথ্যগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। তারপরে যেটা মনে রাখতে হবে যে হচ্ছে বর্ণ লাল। লাল কেন হয় রক্ত বলতো? হিমোগ্লোবিনের কারণে হচ্ছে রক্তটা কি হয় বলতো? লাল হয়। পরিমাণ কত? পুরুষে 5 থেকে 6 লিটার, মোট ওজনের 8% বা 7.7 থেকে 8%। পুরুষের দেহের মোট ওজনের 8% বা 7 থেকে 8% কি বলতো? রক্ত থাকে। আর স্ত্রী দেহে রক্তের পরিমাণ হচ্ছে 4.5 থেকে 5.5 লিটার। যখন মানব দেহের বিভিন্ন অঙ্গগুলো পড়তে যাবা, তখন একটা বিষয় হচ্ছে মনে রাখবা যে পুরুষদের ক্ষেত্রে সবসময় অঙ্গগুলো বড় হবে, অঙ্গগুলোর ওজন বেশি হবে, পুরুষের পরিমাণে বেশি থাকবে, স্ত্রীতে হচ্ছে পরিমাণে কি থাকবে বলতো? কম থাকবে। স্ত্রীতে হচ্ছে পরিমাণে হচ্ছে কি থাকবে বলতো? কম থাকবে। ওকে, তাহলে দেখো যে রক্তরস, একজন পূর্ণবয়স্ক মানুষ, সুস্থ মানুষের 3 লিটার রক্তরস থাকে, যা দেহের ওজনের কত পার্সেন্ট বলতো? 5%। তাহলে এইটা হচ্ছে রক্তের প্রাথমিক বৈশিষ্ট্য। একটি স্ক্রিনশট দিয়ে নাও। এই রক্তের প্রাথমিক বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বা, ঠিক আছে? এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট, রক্তের প্রাথমিক বৈশিষ্ট্যগুলো। এবার আসো যে রক্তের আসলে গঠনটা কি। এখান থেকে আমরা বেশি কিছু পড়বো না, এখান থেকে আমরা প্লাজমা প্রোটিনগুলোর নাম মনে রাখবো। যেগুলো কৃষির জন্য ইম্পর্টেন্ট, যে প্লাজমা প্রোটিন আসলে হচ্ছে কোনগুলো, ঠিক আছে? ওকে, তাহলে দেখো যে প্লাজমা প্রোটিন আসলে কোনগুলো? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, তারপরে কি হচ্ছে হিমোগ্লোবিন। এটাকে তোমরা এইভাবে মনে রাখতে পারো যে হাই জিপিএ 5, ঠিক আছে? হাই জিপিএ 5। তাহলে দেখো হাই দিয়ে হিমোগ্লোবিন, জি দিয়ে গ্লোবিউলিন, পি দিয়ে প্রোথ্রম্বিন, এ দিয়ে অ্যালবুমিন, আর এফ দিয়ে কি ফাইব্রিনোজেন। এবার প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া প্লাজমা প্রোটিন কোনগুলো? প্লাজমা প্রোটিন সেইগুলো যে প্রোটিনগুলো রক্তের প্লাজমায় অবস্থান করে। তোমরা জানো যে রক্তের দুইটা অংশ, যে রক্তের একটা হচ্ছে 55% আর একটা কত বলতো? 45%। তো এই 55% কোনটা? রক্তরস বা প্লাজমা। এটা জানো যে তোমরা সেন্ট্রিফিউগাল যন্ত্রে মিনিটে 3000 বার ঘুরাইলে দুইটা অংশ পাওয়া যায়, একটা 55%, সেটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, আর একটা হচ্ছে 45%। বাট এত কিছু বা এত বিষয় কৃষির জন্য ইম্পর্টেন্ট নয়, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তাহলে দেখো যে প্লাজমা প্রোটিন কোনগুলো? প্লাজমা প্রোটিন কি? হাই জিপিএ 5, হাই দিয়ে কি হিমোগ্লোবিন, জি দিয়ে গ্লোবিউলিন, পি দিয়ে প্রোথ্রম্বিন, এ দিয়ে অ্যালবুমিন, এফ দিয়ে হচ্ছে কি বলতো? ফাইব্রিনোজেন, ঠিক আছে? এফ দিয়ে কি বলতো? ফাইব্রিনোজেন। ওকে, এবার আসো যে আমরা রক্ত কণিকাগুলো নিয়ে হচ্ছে কথাবার্তা বলি। এটা আমরা একটা তুলনামূলক পার্থক্য পড়বো। ইন ডিটেলস আমাদের পড়ার দরকার নাই, ইন ডিটেলস হচ্ছে কৃষিতে লাগবে না। আমরা হচ্ছে একটা তুলনামূলক পার্থক্য পড়ার চেষ্টা হচ্ছে করি। তো 1 নম্বরে দেখো যে তোমরা জানো যে রক্ত কণিকা কয় প্রকার বলো তো? 3 প্রকার। একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অনুচক্রিকা। এই 3 ধরনের হচ্ছে
রক্তকণিকা হচ্ছে আমরা পেয়ে থাকি। এর মধ্যে যদি লোহিত রক্তকণিকা নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলি, যে তোমরা সবাই জানো লোহিত রক্তকণিকা কি বলতো, নিউক্লিয়াস বিহীন। ঠিক আছে, লোহিত রক্তকণিকা কি বলতো, নিউক্লিয়াস বিহীন, তাই না? আর হচ্ছে হিমোগ্লোবিনটা বেসিক্যালি লোহিত রক্তকণিকার মধ্যে অবস্থান করে। এদের কারণেই রক্তের বর্ণ কেমন হয় বলতো, লাল হয়। ঠিক আছে, এদের কারণেই রক্তের বর্ণ কেমন হয় বলতো, লাল হয়। ঠিক আছে, তো এই যে লোহিত রক্তকণিকাগুলো আছে, এই লোহিত রক্তকণিকাগুলো নিউক্লিয়াস বিহীন, তবে উটের আরবিসি নিউক্লিয়াস যুক্ত। এটা মনে রাখবা, উটের আরবিসি নিউক্লিয়াস যুক্ত, মনে থাকবে। উটের আরবিসি নিউক্লিয়াস যুক্ত, মাছের আরবিসি নিউক্লিয়াস যুক্ত, রুই মাছের আরবিসি নিউক্লিয়াস যুক্ত, উটের আরবিসি নিউক্লিয়াস যুক্ত। এই তথ্যটা এভাবে হচ্ছে মনে রাখবা। ওকে, তারপর দেখো যে লোহিত রক্তকণিকা, ভ্রূণদেহে লোহিত রক্তকণিকার সংখ্যা কত বলতো, 80 থেকে 90 লক্ষ বা 70 থেকে 90 লক্ষ। শিশুর দেহে কত, পূর্ণবয়স্কতে কত, পূর্ণবয়স্ক পুরুষে কত, পূর্ণবয়স্ক স্ত্রীতে কত। এই তথ্যগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। তো এর আগে আমরা একটা জিনিস হচ্ছে আলোকপাত করে আসি, সেইটা হচ্ছে যে লোহিত রক্তকণিকা বা যে কোনো রক্তকণিকার আসলে উৎপত্তিটা কিভাবে হয়। তোমরা যদি ছবির দিকে একটু খেয়াল করো, যে সকল ধরনের রক্তকণিকার মূল উৎসস্থল হচ্ছে অস্থিমজ্জা। কি বলছি বলতো, সকল ধরনের রক্তকণিকার মূল উৎসস্থল হচ্ছে অস্থিমজ্জা। অস্থিমজ্জার ভিতরে একটা কোষ থাকে, নাম হচ্ছে স্টেম কোষ। নাম হচ্ছে কি, স্টেম কোষ। নাম হচ্ছে কি, স্টেম কোষ। এই স্টেম কোষটা বিভিন্ন কোষে বিভাজিত হয়। স্টেম কোষটা কি বলছি বলতো, বিভিন্ন কোষে বিভাজিত হয়। যেমন দেখো, স্টেম কোষটা বিভাজিত হয়ে এরিথ্রোব্লাস্ট কোষ তৈরি করছে। এরিথ্রোব্লাস্ট নিউক্লিয়াসটা হারায় ফেলতেছে, সেখান থেকে কি তৈরি হয়ে যাচ্ছে, এরিথ্রোসাইট। তার মানে আমরা যদি বলি যে আরবিসির প্রধান উৎসস্থল কোনটা, অস্থিমজ্জা বা কি, স্টেম কোষ। সকল ধরনের লোহিত রক্তকণিকার, সকল ধরনের রক্তকণিকা, নট অনলি হচ্ছে আরবিসি বাট অলসো অল আদার্স যত আছে সবগুলারই হচ্ছে প্রধান উৎপত্তি কোথা থেকে হচ্ছে বলতো, এই অস্থিমজ্জা বা স্টেম কোষ থেকে হচ্ছে। তারপরে দেখো স্টেম কোষ বিভাজিত হয়ে মায়ালোব্লাস্ট তৈরি করতেছে। মায়ালোব্লাস্ট থেকে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, যাদেরকে আমরা দানাদার রক্তকণিকা বলে থাকি, তারা তৈরি হচ্ছে। আবার দেখো এখান থেকে হচ্ছে মোনোব্লাস্ট তৈরি হচ্ছে। মোনোব্লাস্ট থেকে কি তৈরি হচ্ছে, মোনোসাইট। লিম্ফোব্লাস্ট থেকে কি তৈরি হচ্ছে, লিম্ফোসাইট। আর মেগা ক্যারিওস ব্লাস্ট থেকে তৈরি হচ্ছে কি বলতো, প্লেটিলেট বা অনুচক্রিকা। তার মানে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে রক্তকণিকাগুলো বিভিন্ন জায়গা থেকে তৈরি হতে পারে, তবে এদের প্রধান উৎসস্থল হচ্ছে অস্থিমজ্জা। এদের প্রধান উৎসস্থল কি, অস্থিমজ্জা। অস্থিমজ্জার কোন কোষ, স্টেম কোষ। স্টেম কোষটাই বিভাজিত হয়ে সকল ধরনের রক্তকণিকা হচ্ছে তৈরি করে। বুঝতে পারছো যে সকল ধরনের হচ্ছে রক্তকণিকা তৈরি করে। এটা হচ্ছে কি বলতো, স্টেম কোষ। এটা হচ্ছে মনে রাখার চেষ্টা করবা। তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে, আচ্ছা অনেকেই তো আজকে প্রথম ক্লাস করতেছো, তোমরা বুঝতে পারতেছো আমি যা বলতেছি বা পড়াচ্ছি, বুঝতে পারতেছো কিনা বলো তো ভাইকে। আমি যা বলতেছি বা পড়াচ্ছি এগুলো বুঝতে পারতেছো কিনা ভাইকে একটু বলো তো, বুঝতে পারতেছো কিনা ভাইকে একটু বলো, দ্রুত একটু বলো যে বুঝতে পারতেছো কিনা। বুঝতে পারতেছ? আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে চলো আমরা যেখানে ছিলাম সেখানে যাই। তাহলে এটা আমরা পড়লাম। এই যেমন দেখো এখানে লেখা আছে যে ভ্রূণ অবস্থায় যকৃৎ, প্লীহা, জন্মের পর লাল অস্থিমজ্জা, এই জায়গাগুলো থেকে কি লোহিত রক্তকণিকা কি হচ্ছে বলতো, তৈরি হচ্ছে। এই জায়গাগুলো থেকে হচ্ছে লোহিত রক্তকণিকা হচ্ছে তৈরি হচ্ছে। উটের আরবিসি নিউক্লিয়াস যুক্ত, এটা পড়বা। আমি যেভাবে বলছি এভাবে বলে দিছি, এটাই পড়বা, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে এটা নিয়ে অনেক মতভেদ আছে, আমরা সেদিকে যেতে চাচ্ছি না, এগুলো নিয়ে আলোচনা করলে সময় চলে যাবে। বলে দিছি উটের আরবিসি নিউক্লিয়াস যুক্ত পড়বা। কৃষিতে 1000 বার এই প্রশ্ন আসছে, প্রত্যেকবারই অ্যান্সার উটের আরবিসি নিউক্লিয়াস যুক্ত। ওকে, এবার দেখো আরবিসির কাজ হচ্ছে অধিকাংশ অক্সিজেন পরিবহন করে, যেটা অক্সি হিমোগ্লোবিন রূপে। ঠিক আছে, অক্সি হিমোগ্লোবিন রূপে। তার আর হচ্ছে সামান্য কি তৈরি করে বলতো, কার্বন ডাই অক্সাইড তৈরি করে। সামান্য কি তৈরি করে, কার্বন ডাই অক্সাইড তৈরি করে। অম্লক্ষারের সমতা রক্ষা করে, রক্তের সান্দ্রতা রক্ষা করে। তার মানে আমরা যেটা দেখলাম যে হিমোগ্লোবিনটা বেসিক্যালি কার অংশ বলতো, লোহিত রক্তকণিকার অংশ, যেটাকে ভাঙলে হচ্ছে হিম
আর প্লাস হচ্ছে আমরা কি পাই বলতো, গ্লোবিন পাই। হিম অংশটা বেসিক্যালি ফেরাস আর গ্লোবিন অংশটা বেসিক্যালি হচ্ছে কি বলতো, প্রোটিন, তাই না? প্রোটিন। এইটা থেকে আবার হচ্ছে আমরা পাই হচ্ছে বিলিরুবিন আর হচ্ছে কি বিলিভার্ডিন। বিলিরুবিন আর হচ্ছে কি বিলিভার্ডিন। এই প্রশ্নটাও কৃষি ভর্তি পরীক্ষা আসছিল যে বিলিভার্ডিন পাওয়া যায় কোথা থেকে। তাহলে আমরা জানি যে এই হিমোগ্লোবিনের কারণে হচ্ছে রক্তের রং কি হয় বলতো, লাল হয়। হিমোগ্লোবিনের কারণে রক্তের রং হচ্ছে লাল হয়। হিম আর গ্লোবিন মিলে হচ্ছে কি হিমোগ্লোবিন। আর হিম অংশটা ফেরাস, গ্লোবিন অংশটা প্রোটিন। আর এই প্রোটিন থেকেই হচ্ছে বিলিরুবিন আর হচ্ছে কি বিলিভার্ডিন পাওয়া যায়, যেটার আয়ুষ্কাল হচ্ছে কত, 120 দিন। এবার আসো অনুচক্রিকা, এটা সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে রক্তকণিকাটার নাম হচ্ছে কি বলতো, অনুচক্রিকা। সবচেয়ে ক্ষুদ্রতম রক্তকণিকাটার নাম হচ্ছে কি অনুচক্রিকা। এদের সংখ্যা হচ্ছে 1.5 লক্ষ থেকে 4 লক্ষ। লাল অস্থিমজ্জা, এবার তোমাদের কাছে প্রশ্ন, একটু আগে আমরা পড়ে আসছি, বলতো অনুচক্রিকা লাল অস্থিমজ্জার কোন কোষ থেকে তৈরি হয়? একটু কমেন্ট করে জানো যে লাল অস্থিমজ্জার কোন কোষ থেকে তৈরি হয় বলতো। লাল অস্থিমজ্জার কোন কোষ থেকে তৈরি হয়? আমাদের এমএসএইচ নেটওয়ার্ক কৃষির পূর্ণাঙ্গ কোর্সেও ভর্তি চলমান আছে, এক্সাম ব্যাচেও ভর্তি চলমান আছে। যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, দেখো ডেসক্রিপশন বক্সে এক্সাম ব্যাচের বিস্তারিত দেওয়া আছে। ডেসক্রিপশনে দেখো এক্সাম ব্যাচের বিস্তারিত দেওয়া আছে। যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে ভর্তি হয়ে যেতে পারো আমাদের এক্সাম ব্যাচে। ইনশাল্লাহ বেটার কিছু হচ্ছে তোমরা পাবা এখান থেকে। দেখো এক্সাম ব্যাচের লিঙ্কটা আমি হচ্ছে কমেন্ট সেকশনে দিয়ে দিছি, যারা পড়তে চায়। স্টেম সেল না, আরেকটু স্পেসিফিক জানতে চাইছি আমি। সেটা তো জানি স্টেম সেলের আরেকটা ভাগ ছিল না, আরেকটা ভাগ ছিল স্টেম সেলের। সেটার নাম কি? হ্যাঁ, মেগাক্যারিওব্লাস্ট। ঠিক আছে, মেগাক্যারিওব্লাস্ট। তারপরে এদের কাজ হচ্ছে রক্ততঞ্চনে সহায়তা করা, যেটা আমরা দেখব। হিমোস্ট্যাটিক প্লাক গঠন করা। প্লাক মানে হচ্ছে সিপি। যখন রক্তটা জমাট বাঁধতে শুরু করে সেখানে একটা ফাইব্রিন ঝালক তৈরি করে, এই ফাইব্রিন ঝালকটাকে বলা হয় হিমোস্ট্যাটিক প্লাক। ফাইব্রিন ঝালকটাকে বলা হয় কি বলতো, হিমোস্ট্যাটিক প্লাক। তারপরে সেরাটোনিন উৎপন্ন করে। সেরাটোনিনের কাজ কি? রক্ত নালিকাকে সংকুচিত করে দেয়। আমাদের দেহে যখন কোথাও কেটে যায়, রক্ত সেখান থেকে বের হতে থাকে, তখন রক্ত নালিকা মনে করো যে এরকম মোটা আছে, এটাকে আস্তে আস্তে এরকম সংকুচিত করে দেয়, ফলে রক্তপাত কি হয় বলতো, হ্রাস হয়। এই কাজটা কে করে বলতো, সেরাটোনিন করে। তারপরে হিস্টামিন এবং 5-HT, ঠিক আছে, হচ্ছে সঞ্চয় করে। এই হিস্টামিনের কাজ হচ্ছে রোগ প্রতিরক্ষায় হচ্ছে ভূমিকা পালন করে। হিস্টামিনের কাজ হচ্ছে রোগ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূমিকা পালন করে। ওকে, এবার আসো যে শ্বেত রক্তকণিকা হচ্ছে দেখো 4 থেকে কত হাজার বলতো, 4 থেকে 11,000। এদেরকে আণুবীক্ষণিক সৈনিক বলা হয় শ্বেত রক্তকণিকাকে। এরা দুই প্রকার, একটা হচ্ছে গ্রানুলোসাইট বা দানাদার, একটা অ্যাগ্রানুলোসাইট বা অদানাদার। বেশিক্ষণ না, আমাকে 1 ঘন্টা সময় দাও। 1 ঘন্টা সময়ের মধ্যে তোমাদের এই চ্যাপ্টারটাকে আমি সুন্দর করে গুছিয়ে দিব। 1 ঘন্টা, অনলি 1 ঘন্টা সময় দাও। 1 ঘন্টার মধ্যে এই চ্যাপ্টারটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে যাবা। পরে যখন কৃষির প্রশ্ন সলভ করতে যাবা, দেখবা ম্যাক্সিমাম প্রশ্ন এই ক্লাস থেকেই চলে আসছে। 1টা ঘন্টা ক্লাসে থাকো, 1 ঘন্টার বেশি লাগবে না। তাহলে দেখো অ্যাগ্রানুলোসাইট, মনে রাখবা বায়োলজিতে যখন কোথাও প্রিফিক্স হিসেবে এ ইউজ হয়, এ মানে না, এই কারণে দেখো অ্যাগ্রানুলোসাইট মানে কি, অদানাদার, আর গ্রানুলোসাইট মানে হচ্ছে কি, দানাদার। তাহলে চলো, এই গ্রানুলোসাইটটা হচ্ছে আবার 3 প্রকার, নিউট্রোফিল, ইউসিনোফিল, তারপরে কি বলতো বেসোফিল। বেসোফিলের কালার কেমন হচ্ছে বলতো, নীল, ঠিক আছে। ইউসিনোফিল কি, লাল। আর নিউট্রোফিল হচ্ছে আলিম স্যারের বইতে দেওয়া আছে যে তোমার বেগুনি, আর আজমল স্যারের বইতে দেওয়া আছে নিউট্রাল। আলিম স্যারের বইতে আছে বেগুনি, আজমল স্যারের বইতে আছে নিউট্রাল, মানে কোনো বর্ণ নাই। সো এটাকে তোমরা এইভাবে হচ্ছে মনে রাখতে পারো, ইলার বেনি, ঠিক আছে, ইলার বেনি। দেখো ই দিয়ে ইউসিনোফিল, ল দিয়ে লাল, বে দিয়ে বেসোফিল, ন দিয়ে হচ্ছে কি বলতো নীল। ওকে, সবার উৎপত্তি দেখো লাল অস্থিমজ্জা। এগুলো নিয়ে আমরা আর কথা বলবো না। লাল অস্থিমজ্জা এগুলো লাগবে না। লাল অস্থিমজ্জা এগুলো নিয়ে হচ্ছে আমরা আর কথা বলবো না। এবার দেখো কাজ, নিউট্রোফিলের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা। আরেকটা রক্তকণিকা আছে যারা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, দেখো মোনোসাইট। তার মানে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করতেছে কে, মোনোসাইট। দেখো ফ্যাগোসাইটোসিস, নিউট্রোফিল, মোনোসাইট, এই দুইটা হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া হচ্ছে
জীবনে ধ্বংস করতেছে। ইউসিনোফিল কে করতেছে? রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা এবং হিস্টামিন নিঃসরণ করে, আর হিস্টামিনের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থায় ভূমিকা পালন করা। বেসোফিলের কাজ হচ্ছে কি? হেপারিন আর হচ্ছে হিস্টামিন। হিস্টামিন মানেই রোগ প্রতিরোধ ব্যবস্থায় ভূমিকা পালন করে। হেপারিনের কাজ কি? এই যে স্বাভাবিক অবস্থায় আমাদের হচ্ছে না, কোনো স্লাইড দেওয়া হবে না, স্বাভাবিক অবস্থায় যখন আমাদের শরীরের ভিতর দিয়ে রক্তটা চলাচল করতেছে, এই রক্তটা যাতে জমাট বেঁধে না যায়, এই রক্তটা যদি জমাট বেঁধে যায় আমরা কি হয়ে যাব বলতো? মারা যাব, আমরা কিন্তু বাঁচতে পারবো না। সো এই রক্তটাকে জমাট বাঁধা থেকে রক্ষা করে হচ্ছে কি? হেপারিন। এই কারণে কি হেপারিন কি করতে দেয় না? রক্তকে জমাট বাঁধতে দেয় না। ওকে, আর হচ্ছে লিম্ফোসাইট কি করে বলতো? অ্যান্টিবডি তৈরি করে। লিম্ফোসাইট বেসিক্যালি দুই প্রকার, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। সেই বি লিম্ফোসাইটটা হচ্ছে কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। তাহলে দেখো তো যে আমরা তিনটা জায়গাতে পাইছি যে হচ্ছে হিস্টামিন নিঃসরণ হয়। দেখো 1 নাম্বার জায়গা ইউসিনোফিল থেকে দেখো হিস্টামিন পাইছো। 2 নাম্বার জায়গা বেসোফিল থেকেও দেখো হিস্টামিন পাইছো। ইউসিনোফিল, বেসোফিল, আগের পেজে যাও, দেখো অণুচক্রিকা থেকে হচ্ছে হিস্টামিন পাইছো। তার মানে টোটাল 3টা জায়গা থেকে হিস্টামিন নিঃসরণ হয়। একটা হচ্ছে কি? অণুচক্রিকা, আরেকটা হচ্ছে ইউসিনোফিল, আরেকটা হচ্ছে কি বলতো? বেসোফিল। হেপারিন নিঃসরণ হচ্ছে কোথা থেকে? বেসোফিল থেকে। সেরাটোনিন নিঃসরণ হচ্ছে কোথা থেকে? অণুচক্রিকা থেকে। এই হচ্ছে রক্তের তুলনামূলক পার্থক্য। আরেকটা জিনিস নিয়ে তোমরা একটু কনফিউজ হয়ে যাও, বলতো ডাব্লিউবিসি অনুপাত হচ্ছে আরবিসি, ঠিক আছে? ডাব্লিউবিসি অনুপাত হচ্ছে আরবিসি, এটা কত অ্যান্সার করবা? 700:1 নাকি 600:1? বলতো ডাব্লিউবিসি অনুপাত আরবিসি এটা কত অ্যান্সার করবা? 700:1 নাকি 600:1? বলো। যারা আমাদের এমএসএস এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, 500 জন কিন্তু অফার পাবে। 500 জন অফার পাবে। প্রথম 500 জন হচ্ছে তোমার 300 টাকা ডিসকাউন্টে 650 টাকায় ভর্তি হতে পারবে। অলরেডি এই 500 জনের মধ্যে 227 জন ভর্তি হয়ে গেছে। এই যে আমি দেখতেছি, দেখো কালকে লঞ্চ হয়েছে, কিন্তু অলরেডি 227 জন ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? যারা অধিক সংখ্যক স্টুডেন্টের সাথে হচ্ছে আমাদের কোর্সটাকে কন্টিনিউ করতে চাও, অধিক সংখ্যক স্টুডেন্টের সাথে আমাদের কোর্সটাকে কন্টিনিউ করতে চাও, তারা হচ্ছে আমাদের এই এমএসএস নেটওয়ার্ক এক্সাম ব্যাচে ভর্তি হও। দেখো এখানে আসলে কোনোটাই অ্যান্সার নেই, কারণ আমি ডাব্লিউবিসিটাকে প্রথমে দিছি, আরবিসিটাকে পরে দিছি। তাহলে এখানে অ্যান্সারটা হবে 1:600। 1:600। যদি অপশনে দেখো 1:600 আছে, 1:700 আছে, তাহলে হচ্ছে তোমরা 1:600 এটা অ্যান্সার করবা। খেয়াল রাখবা পরীক্ষায় ডাব্লিউবিসি প্রথমে আসে নাকি আরবিসি প্রথমে আসে। যদি আরবিসি প্রথমে থাকতো তাহলে 600:1 হইতো। যেহেতু ডাব্লিউবিসি প্রথমে আসে, 1 কত হয়ে গেছে? 600 হয়েছে। তাহলে এই 1:700, 1:600 দুটাই যদি অপশনে থাকে, অ্যান্সার করবা কত? 1:600। আর যদি 1:600 না থাকে বা 600:1 না থাকে, তাহলে অ্যান্সার করবা 1:700 বা হচ্ছে 700:1। প্রশ্নে যেভাবে থাকবে এইভাবে হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করবা, ঠিক আছে? আমরা এর বেশি কিছু পড়বো না, কৃষির জন্য এতটুকুই হচ্ছে এনাফ। সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও, যে এই যে আমরা যে যতটুকু পড়লাম এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, ঠিক আছে? এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। যারা ক্লিয়ার তারা ভাইকে হচ্ছে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও ক্লিয়ার। এরপর আমরা নেক্সট টপিকসে যাব। আমরা বলছি যে টোটাল হচ্ছে আমরা হচ্ছে 5টা টপিকস নিয়ে আলোচনা করব, তার মধ্যে আমরা 2টা টপিকস পড়ে ফেলছি, এরপরে হচ্ছে 3টা টপিকস আছে, এরপরে 3টা টপিকস আছে। সবাই ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা সবাই হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে? লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা হচ্ছে ক্লিয়ার। ওকে ওকে ওকে, সহজ লাগতেছে আগের চেয়ে? এবার আসো যে আমরা রক্ততঞ্চন নিয়ে কথাবার্তা বলি। এটি কৃষির জন্য একটা হট টপিকস। কৃষিতে হচ্ছে ঘুরে ফিরে প্রশ্ন আসে, কৃষির জন্য একটা হট টপিকস। তো চলো আমরা হচ্ছে রক্ততঞ্চন নিয়ে কথাবার্তা বলি। তোমার যদি বিশ্বাস না হয়, এই ক্লাস শেষে তুমি নেটওয়ার্ক গাইডটা খুলে দেখবা বা কৃষির কোশ্চেন ব্যাংকটা খুলে দেখবা, দেখবে এই চ্যাপ্টারের 90% প্রশ্ন আমি ক্লাসে যেগুলো পড়াচ্ছি এগুলো থেকেই চলে আসছে, এগুলো থেকেই চলে আসছে। ওকে, চলো আমরা হচ্ছে তোমার রক্ততঞ্চন নিয়ে হচ্ছে কথা বলি। ওকে, এবার দেখো এই রক্ততঞ্চন বা রক্ত যে বন্ধ হয়, রক্ততঞ্চন বা যে বন্ধ হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলা হয় হিমোস্ট্যাসিস। এই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? হিমোস্ট্যাসিস। হিমোস্ট্যাসিস, ঠিক আছে? এই প্রক্রিয়াটাকে হচ্ছে আমরা বলতেছি কি? হিমোস্ট্যাসিস। এখানে দুটো জিনিস আছে,
একটা হচ্ছে বিটি আর একটা হচ্ছে সিটি। বিটি মিনস হচ্ছে ব্লিডিং টাইম, সিটি মিনস হচ্ছে ক্লোটিং টাইম। বিটি মিনস হচ্ছে কি বলতো ব্লিডিং টাইম, ঠিক আছে, আর সিটি মিনস হচ্ছে কি বলতো ক্লোটিং টাইম, ঠিক আছে, ক্লোটিং টাইম। একটা হচ্ছে রক্ততঞ্চন কাল আর একটা হচ্ছে রক্তক্ষরণ কাল। বিটি মানে হচ্ছে রক্তক্ষরণ কাল আর সিটি মানে হচ্ছে কি বলতো রক্ততঞ্চন কাল। এবার তোমরা একটু বলো তো যে তোমার মনে করো তুমি ছেঁকা টাকা খেয়ে হচ্ছে তোমার প্রেমিক বা প্রেমিকা তোমাকে ছেঁকা দিয়ে গেছে, তুমি হচ্ছে ব্লেড দিয়ে হাত টাত কেটে রক্ত বের করে ফেলছো, ঠিক আছে। এখন রক্তটা তো পড়তেই থাকবে, যতক্ষণ পড়তে থাকবে এটাকে বলা হয় ব্লিডিং টাইম, আর যতক্ষণ না একেবারে জমাট বাঁধবে এটাকে বলা হয় ক্লোটিং টাইম। তাহলে কোন টাইমটা বেশি হওয়া উচিত, ব্লিডিং টাইমটা নাকি ক্লোটিং টাইমটা? বলো তো, ব্লিডিং টাইমটা নাকি ক্লোটিং টাইমটা, বলো। ভাইয়া পলিসাইথেমিয়া, অ্যানিমিয়া, লিউকোসাইথেমিয়া এগুলো না, এগুলোর দরকার নেই। তারপরেও তোমার যদি পড়া থাকে একবার পড়ে নিও। বলো তো কোন সময়টা বেশি হওয়া উচিত? হ্যাঁ, ক্লোটিং টাইমটা বেশি হবে, কারণ রক্তক্ষরণ বন্ধ হয়ে গেলেও রক্ত পুরোপুরি জমাট বাঁধে না। রক্তক্ষরণ বন্ধ হয়ে গেলেও কি রক্ত পুরোপুরি জমাট বাঁধে না। এই কারণে দেখবা তোমরা ব্লিডিং টাইমটা পড়ছো 1 থেকে 4 মিনিট, ঠিক আছে, 1 থেকে 4 মিনিট পড়ছো ব্লিডিং টাইমটা, আর এটা পড়ছো 4 থেকে 5 মিনিট। এটা পড়ছো কত? 4 থেকে 5 মিনিট। তোমরা আরেকটা আলিম স্যারের বইতে 3 থেকে 8, 2 থেকে 5ও লেখা আছে, 3 থেকে 8, 2 থেকে 5ও লেখা আছে, বোথ আর হচ্ছে কারেক্ট। এই তথ্যগুলো হচ্ছে মনে রাখবা। এবার আমরা দেখার চেষ্টা করব যে হচ্ছে তোমার যে রক্তটা আসলে হচ্ছে কিভাবে জমাট বাঁধে সেটা নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করি। তোমরা জানো যে রক্ত জমাট বাঁধার জন্য টোটাল 13টা ফ্যাক্টর কাজ করে। রক্ত জমাট বাঁধার জন্য টোটাল কয়টা ফ্যাক্টর কাজ করে বলো তো? 13টা ফ্যাক্টর হচ্ছে কাজ করে রক্ত জমাট বাঁধার জন্য। টোটাল ফ্যাক্টর কয়টা বলো তো? 13টা। এই 13টা ফ্যাক্টরের মধ্যে প্রধান ফ্যাক্টর হচ্ছে 4টা। কয়টা প্রধান ফ্যাক্টর? 4টা। তো সেই প্রধান 4টা ফ্যাক্টর নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করি। যে প্রধান 4টা ফ্যাক্টর তোমরা মনে রাখবা যে ফুল পরে থপাস করে, ফুল পরে থপাস করে, ঠিক আছে। ফুল দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন মেকানিজম জানার দরকার নাই এখন। পরে দিয়ে প্রথম বিন কিভাবে জমাট বাঁধে এগুলো জানার দরকার নাই, ঠিক আছে। প্রথম বিন থপাস দিয়ে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন, আর করে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম 2+। তার মানে এই চারটা হচ্ছে প্রথম 4টা ফ্যাক্টর। এই 4টা হচ্ছে কয়টা ফ্যাক্টর? প্রথম 4টা, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 13টা ফ্যাক্টরের মধ্যে এই 4টা হচ্ছে প্রথম 4টা ফ্যাক্টর। এই 4টা ফ্যাক্টরকেই বলা হয় রক্ত জমাট বাঁধার জন্য যে প্রধান 4টা ফ্যাক্টর সেটাই। যে ফুল পরে থপাস করে, তাহলে ফুল দিয়ে ফাইব্রিনোজেন, পরে দিয়ে প্রথম বিন, থপাস দিয়ে থ্রম্বোপ্লাস্টিন, আর করে দিয়ে হচ্ছে কি বলতো ক্যালসিয়াম আয়ন। দেখো এই যে ফাইব্রিনোজেন, প্রথম বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, এই 4টা ফ্যাক্টর হচ্ছে প্রধান। এর বাইরে আরো আমরা 2টা ফ্যাক্টর মনে রাখবো, সেটা হচ্ছে 8 আর 9 নাম্বার ফ্যাক্টর, ঠিক আছে। তোমরা জানো যে 8 আর 9 নাম্বার ফ্যাক্টর যেটা আছে, এই 8 নাম্বার ফ্যাক্টরের কারণে হিমোফিলিয়া হচ্ছে, 8 নাম্বার ফ্যাক্টরের কারণে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া এ, ঠিক আছে। 9 নাম্বার ফ্যাক্টরের কারণে হিমোফিলিয়া বি হয়ে থাকে। 8 নাম্বার ফ্যাক্টরের কারণে হিমোফিলিয়া এ, 9 নাম্বার ফ্যাক্টরের কারণে হিমোফিলিয়া কি হয়ে থাকে? বি হয়ে থাকে। 9 নাম্বার ফ্যাক্টরটার আরেক নাম হচ্ছে ক্রিস্টমাস ফ্যাক্টর। 9 নাম্বার ফ্যাক্টরটার আরেকটা নাম হচ্ছে কি বলতো? ক্রিস্টমাস ফ্যাক্টর। দেখো এই যে মশিউর মবিন কমেন্ট করছে, ভাই এইবার ফ্রি ক্লাসে পোলাপান এত কম কেন? গতবার তো অনকে প্লাস ছিল, ঠিক আছে। তো যাই হোক, দেখি ঈদের পরে তোমাদের, এই কারণে আমি ফ্রি ক্লাস নিতে চাই না, ঠিক আছে। ফ্রি ক্লাস নিলে হচ্ছে পোলাপান এটাকে গুরুত্ব দেয় না, কিন্তু ক্লাসের কোয়ালিটি তো আর খারাপ হয় না। ফ্রি ক্লাসের কোয়ালিটি তো আর খারাপ হয় না, কোয়ালিটি সবসময়ই চমৎকার হয়, ঠিক আছে। এই কয়টা ফ্যাক্টর হচ্ছে তোমরা সবাই হচ্ছে মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা বলছিলাম যে 5টা টপিকস পড়বো, 5টার মধ্যে 3টা টপিক শেষ, আর 2টা টপিকস হচ্ছে আমরা পড়বো এই চ্যাপ্টার থেকে। এগুলো পড়লেই মোটামুটি কৃষির জন্য হয়ে যাবে। ওকে, এবার চলো আমরা হচ্ছে হৃৎপিণ্ড নিয়ে হচ্ছে একটু কথাবার্তা বলার হচ্ছে আমরা চেষ্টা করি, ঠিক আছে। হৃৎপিণ্ড নিয়ে আমরা কথাবার্তা বলার চেষ্টা করি। ফার্স্ট অন দেখো, তোমরা বলো তো মানব হৃৎপিণ্ডের কপাটিকা কয়টা? দেখি একটু কমেন্ট করে জানাও তো, বলো মানব হৃৎপিণ্ডের কপাটিকা কয়টা বলো।
আমি বললাম তো 1 ঘন্টার বেশি সময় লাগবে না, 1 ঘন্টায় গুছিয়ে দিব, 1 ঘন্টায় গুছিয়ে দিব। মানব হৃৎপিণ্ডের কপাটিকা কয়টা বলো? আচ্ছা, মানব হৃৎপিণ্ডের কপাটিকা হচ্ছে 6টা। তো যাই হোক, দেখো হৃৎপিণ্ডের অবস্থান, হৃৎপিণ্ডটা আসলে কোথায় অবস্থান করে? থোরাসিক যে কশেরুকা থাকে 5 আর 8, সেই 5 আর 8 নম্বর হচ্ছে কশেরুকা বরাবর এখানে হচ্ছে অবস্থান করে, আর হচ্ছে 5ম এবং 6ষ্ঠ পরশুকার ফাঁকে হচ্ছে অবস্থান করে। একটু মনে রাখবা, হৃৎপিণ্ডের যে বহিস্থ আবরণটা আছে, আবরণটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের বহিস্থ আবরণটাকে হচ্ছে আমরা কি বলছি বলতো? পেরিকার্ডিয়াম। ঠিক আছে, তাকে আমরা কি বলছি? পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামের হচ্ছে আবার 2টা লেয়ার। বাইরের লেয়ারটাকে বলা হয় প্যারাইটাল, ভিতরের লেয়ারটাকে বলা হয় ভিসেরাল। মনে রাখবে, ভিসেরাল মানে ভিতরে, প্যারাইটাল মানে কি? প্রাচীরে। এপি বা পেরি এটা থাকলে বাহিরে, এপি বা পেরি থাকলে বাহিরে, ভিসেরাল ভিতরে। ভিসেরাল কি? ভিতরে। তাহলে দেখো যে পেরিকার্ডিয়ামের বাহিরের স্তর কি? প্যারাইটাল। পেরিকার্ডিয়ামের ভিতরের স্তর কি? ভিসেরাল। আর এই প্যারাইটাল আর ভিসেরাল 2টা লেয়ারের মাঝে একটা লিকুইড অবস্থান করে, নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই 2টা লেয়ারের মাঝে একটা লিকুইড অবস্থান করে, নাম হচ্ছে কি বলতো? পেরিকার্ডিয়াল ফ্লুইড। আর এই চিপার মধ্যে যদি কোনো লিকুইড অবস্থান করে, তাহলে তার কাজ হচ্ছে তাপ চাপ ঘর্ষণ। তাপ চাপ ঘর্ষণ। চিপার মধ্যে যদি কোনো লিকুইড অবস্থান করে, তার কাজ হচ্ছে কি? তাপ চাপ ঘর্ষণ। দেখো, হৃৎপিণ্ডকে তাপ চাপ এবং ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। ওকে, তারপরে দেখো যে হৃৎপিণ্ডের হচ্ছে প্রাচীর, যে পেশি দ্বারা হৃৎপিণ্ডের প্রাচীরটা গঠন হয়, নাম হচ্ছে কার্ডিয়াক পেশি। কার্ডিয়াক পেশির আবার 3টা লেয়ার। এপি, ওই যে বললাম না, দেখো এপি মানে কি? বাহিরে। এপি বা পেরি থাকলে কি? বাহিরে। মায়ো মধ্যে। এন্ডো মানে কি বলতো? ভিতরে। এন্ডোকার্ডিয়াম ভিতরে। তার মানে এপি কার্ডিয়াম কি? বাহিরে। এখানে দেখো কি লেগে থাকে? চর্বি লেগে থাকে। মায়োকার্ডিয়াম মধ্যে। এর কাজ হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সহায়তা করা। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সহায়তা করা। ঠিক আছে, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে হচ্ছে সহায়তা করা। তারপর দেখো এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম মানে ভিতরে। তার কাজ হচ্ছে কপাটিকা গঠন করা। তার কাজ হচ্ছে কি? কপাটিকা গঠন করা। এই তথ্যগুলো মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। তার কাজ হচ্ছে কপাটিকা গঠন করা। এবার দেখো সংখ্যামান। ঠিক আছে, তো দেখো সংখ্যামানের মধ্যে কি কি আছে? হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার। ওজন দেখো, পুরুষে ওজন বেশি, 250 থেকে 390 গ্রাম, আর নারীতে ওজন হচ্ছে 200 থেকে 275 গ্রাম। তুমি যদি চিন্তা করো, আল্লাহ তাআলা পুরুষকে সবকিছু বেশি বেশি দিয়েছে। যকৃতের ওজন পুরুষের হচ্ছে নারীর চেয়ে পুরুষে বেশি। এই কারণে দেখবা যে পুরুষ হচ্ছে একটু হাতেম তায়ের মতো একটু দানবীর হয়, আর মেয়েরা হচ্ছে একটু কিপটা প্রকৃতির হয়, কারণ মেয়েদের কলিজা ছোট। বুঝতে পারছো? আর পুরুষদের হচ্ছে কি? কলিজা বড়। বুঝতে পারছো? এই কারণে ছেলেদের সাহস বেশি, মেয়েদের সাহস কম। আবার দেখো হৃৎপিণ্ড মনের দিক দিয়েও ছেলেরা বড়, আর মনের দিক দিয়েও কি? মেয়েরা ছোট, হৃৎপিণ্ড ছোট। আবার যদি মস্তিষ্কের ওজনের ক্ষেত্রে যাও, পুরুষের মস্তিষ্কের ওজন বেশি, 1500। ঠিক আছে, আর হচ্ছে নারীর মস্তিষ্কের ওজন হচ্ছে কম, সরি, পুরুষে হচ্ছে 1350, নারীতে হচ্ছে 1260। ওজন হচ্ছে কি? কম। সব দিক দিয়ে কি? পুরুষে বেশি। এই কারণে পুরুষে বুদ্ধিও বেশি, নারীতে হচ্ছে বুদ্ধিও কম। বুঝতে পারছো? এই সমস্ত কারণেই হচ্ছে আমরা বলতে পারি নারীরা বেশি কিপটা হয়, তাদের বুদ্ধি কম হয়, তাদের হচ্ছে সাহস কম হয়, আর এই কারণে পুরুষরা এই সকল ক্ষেত্রে আগায়া। তবে সকল ক্ষেত্রে আগায়া থাকতে থাকতে তারা এমন পর্যায়ে চলে গেছে, পুরুষরা এখন তাদের হৃৎপিণ্ড বড় হয়, তাদের এক মনেতে অনেক জনা বসবাস করে। ঠিক আছে, তাদের এক মনেতে অনেক জনা বসবাস করে। তো যাই হোক, আর কি আমরা নেক্সট টপিকসে হচ্ছে চলে যাই। ঠিক আছে, নেক্সট টপিকসে আমরা চলে যাই। আমরা সংবহন প্রক্রিয়া পড়ার আগে আমাদের হচ্ছে ধমনী আর শিরা সম্পর্কে পড়তে হবে। ধমনী আর হচ্ছে কি বলতো? শিরা সম্পর্কে পড়তে হবে। মনে রাখবা, ধমনীর কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা, সাধারণ ধমনী। শিরার কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। এবার অনেকেই হচ্ছে প্যাচ লাগতে পারে যে ভাইয়া আসলে কোনটা কি পরিবহন করে। ঠিক আছে, আমি যদি তোমার মনে করো তুমি ক্লাসের মধ্যে খুব বান্দরামি করতেছো, ছাগলামি করতেছো, ঠিক আছে, একেবারে রাম ছাগলগিরি করতেছো, এবার আমি গিয়ে তোমার নাক আর মুখ চেপে ধরলাম, তখন তুমি কি বলবা? ভাইয়া ছেড়ে দেন, আমার দম বন্ধ হয়ে আসতেছে, তাই না? এটা বলবা না যে ভাইয়া ছেড়ে দেন, আমার কি দম বন্ধ হয়ে আসতেছে? কেন দম বন্ধ হয়ে আসতেছে? কারণ তুমি অক্সিজেন নিতে পারতেছো না। কেন দম বন্ধ হয়ে আসতেছে? ঠিক আছে,
কারণ তুমি কি করতে পারতেছো না, অক্সিজেন নিতে পারতেছো না। দ্যাটস ওয়াই তোমার কি হয়ে আসতেছে বলতো, দম বন্ধ হয়ে আসতেছে, অক্সিজেন নিতে পারতেছো না। দ্যাটস ওয়াই সেখান থেকে মনে রাখবা যে ধমনির কাজ হচ্ছে অক্সিজেন আর শিরার কাজ কার্বন ডাই অক্সাইড, আর বাকি কিচ্ছু মনে রাখার দরকার নাই। ধমনির কাজ হচ্ছে অক্সিজেন, শিরার কাজ হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, ধমনির কাজ অক্সিজেন, শিরার কাজ কার্বন ডাই অক্সাইড। এবার আসো সংবহন প্রক্রিয়া, ভেরি 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 ইম্পর্টেন্ট। আশা করি কেউ কিছুই বোঝো না সংবহন প্রক্রিয়া সম্পর্কে, কন্দে ঢোকে কন্দে হামনায়, কেউ কিচ্ছু বোঝো না, কোনো কিছু বোঝার দরকার নাই। 10 থেকে 15টা মিনিট সময় দাও, এখানে দেখবা পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। তুমি ক্লাস শেষে আরেকজনকে পড়াইতে পারবা এই সংবহন প্রক্রিয়া। তাহলে চলো আমরা সংবহন প্রক্রিয়া নিয়ে একটু গবেষণা করার চেষ্টা করি। গবেষণার সন্ধি বিচ্ছেদ হচ্ছে গো যোগ এসো না, ঠিক আছে, আবার গো মানে গরু ভাবিও না। তাহলে চলো আমরা হচ্ছে একটা হৃৎপিণ্ড আর্ট করার চেষ্টা করি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শরীরের একটা সুন্দর হৃৎপিণ্ড, 4 কোণা হৃৎপিণ্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শরীরের একটা সুন্দর হৃৎপিণ্ড, যেটা হচ্ছে 4 কোণা হৃৎপিণ্ড। তোমরা এরকম সুন্দর করে 4 কোণা আর্ট করবে, আমি যেভাবে আর্ট করতেছি এরকম হচ্ছে 4 কোণা হৃৎপিণ্ড আর্ট করার চেষ্টা করবা, বুঝতে পারছো? ওকে, এরকম 4 কোণা হৃৎপিণ্ড আর্ট করার চেষ্টা করবা। ওকে, দেখো এইটা হচ্ছে আমাদের হচ্ছে 4 কোণা হচ্ছে একটা হৃৎপিণ্ড, বুঝতে পারছো? এবার দেখো তো হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ? মানব হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 4টা। কয়টা? 4টা প্রকোষ্ঠ মানব হৃৎপিণ্ডের। মনে রাখবা উপরের প্রকোষ্ঠ বা আগের প্রকোষ্ঠকে অ্যাট্রিয়াম বলে। আগের প্রকোষ্ঠ অ্যাট্রিয়াম, আগের প্রকোষ্ঠ অ্যাট্রিয়াম, আগের প্রকোষ্ঠ কি অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম কোথায় থাকে? আগে থাকে। অ্যাট্রিয়াম কোথায় থাকে? আগে থাকে, তাই না? অ্যাট্রিয়াম কোথায় থাকে? আগে। যাহাই অ্যাট্রিয়াম তাহাই অলিন্দ, যাহাই অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম অলিন্দ, অ্যাট্রিয়াম অলিন্দ, তাহাই কোথায় থাকবে? আগে থাকবে। তাহাই কোথায় থাকবে? আগে থাকবে। নিলয় নিচে থাকে, নিলয় নিচে থাকে। তার মানে নিচের প্রকোষ্ঠ দুটোকে আমরা কি বলতেছি? নিলয়। নিলয় কোথায় থাকে বলতো? নিচে। নিলয় কোথায় থাকে? নিচে। ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের বাংলা হচ্ছে কি? নিলয়। তার মানে অ্যাট্রিয়াম আগে, অ্যাট্রিয়াম আগে, মনে থাকবে? অ্যাট্রিয়াম আগে। তার মানে দেখো এটাকে আমরা একটু মার্ক করে ফেলি যে কোনটা আসলে কি, আমরা হচ্ছে একটু মার্ক করার চেষ্টা করি। এটা হচ্ছে দেখো রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, আমরা মার্ক করলাম। ওকে, এবার বোঝার চেষ্টা করো অ্যাট্রিয়াম অপেক্ষা ভেন্ট্রিকলের প্রাচীর পুরু। অ্যাট্রিয়াম অপেক্ষা কার প্রাচীর পুরু বলতো? ভেন্ট্রিকলের প্রাচীর পুরু। ঠিক আছে, অ্যাট্রিয়াম অপেক্ষা হচ্ছে ভেন্ট্রিকলের প্রাচীর কি বলতো? পুরু। এইটা তুমি জাস্ট এটা শেখো, পুরাটা যখন আর্ট করে শিখে ফেলবো তখন তুমি দেখবা যে এইটা দিয়ে পড়ে কতটা মজা। ঠিক আছে, হৃৎপিণ্ডের ওই সাতার মতো আর্ট করার তোমার দরকার নেই। তাহলে দেখো অ্যাট্রিয়াম অপেক্ষা কি? ভেন্ট্রিকলের প্রাচীর পুরু। তার মানে মনে রাখবা রাইট অ্যাট্রিয়াম হচ্ছে, সরি, অ্যাট্রিয়াম পুরু গ্রেটার দ্যান হচ্ছে ভেন্ট্রিকল, নাকি? তার মানে কি বলতো? ভেন্ট্রিকল হচ্ছে পুরু গ্রেটার দ্যান অ্যাট্রিয়াম। ঠিক আছে, তার মানে কি দেখো ভেন্ট্রিকলের প্রাচীর অ্যাট্রিয়াম অপেক্ষা পুরু, ভেন্ট্রিকলের প্রাচীর অ্যাট্রিয়াম অপেক্ষা কি বলতো? পুরু। ওকে, এবার দেখো ভেন্ট্রিকল কয়টা? 2টা, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এই রাইট ভেন্ট্রিকল অপেক্ষা লেফট ভেন্ট্রিকল পুরু বা মোটা, রাইট ভেন্ট্রিকল অপেক্ষা লেফট ভেন্ট্রিকল পুরু বা মোটা। তার মানে দেখো আমরা বলতে পারি রাইট ভেন্ট্রিকল পুরু গ্রেটার দ্যান হচ্ছে তোমার হচ্ছে লেফট ভেন্ট্রিকল পুরু গ্রেটার দ্যান হচ্ছে রাইট ভেন্ট্রিকল। তার মানে লেফট ভেন্ট্রিকলটা কি? রাইট ভেন্ট্রিকলের চেয়ে পুরো, এটা মনে রাখতে হবে। ওকে, আমরা এবার দেখলাম। এবার দেখো আমাদের দেহের ভিতরে 2টা মহাশিরা অবস্থান করে। একটু আগে আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি শিরা কোন ধরনের হচ্ছে রক্ত সরবরাহ করে আর ধমনী কোন ধরনের রক্ত সরবরাহ করে, কমেন্ট করে জানাও তো। ঠিক আছে, শিরা কোন ধরনের রক্ত সরবরাহ করে, ধমনী কোন ধরনের রক্ত সরবরাহ করে? হ্যাঁ, লেফট ভেন্ট্রিকল 3 গুণ পুরু রাইট ভেন্ট্রিকলের চেয়ে 3 গুণ। বলো শিরা কোন ধরনের রক্ত সরবরাহ করে, ধমনী কোন ধরনের রক্ত সরবরাহ করে? বলো, একটু আগে আমরা পড়ে আসছি শিরা কার্বন ডাই অক্সাইড, ধমনী কি অক্সিজেন। কিভাবে পড়ছি? ধমনী দম বন্ধ হয়ে যায়, দ্যাটস ওয়াই হচ্ছে কি বলতো? অক্সিজেন। ওকে, এবার দেখো আমাদের মানব দেহে 2টা শিরা আছে, মহাশিরা। শিরা অনেক, কিন্তু 2টা মহাশিরা আছে, একটা সুপিরিয়র ভেনা কেভা
আর একটা ইনফেরিয়র ভেনা কেভা। আমাদের যে হৃৎপিণ্ডটা অবস্থান করে এই হৃৎপিণ্ড থেকে উপরের দিকে যে শিরাটা অবস্থান করে এটাকে বলা হয় সুপিরিয়র ভেনা কেভা, আর হৃৎপিণ্ড থেকে নিচের দিকে যে শিরাটা অবস্থান করে এটাকে বলা হয় ইনফেরিয়র ভেনা কেভা। তার মানে হৃৎপিণ্ডের উপরের দিকে যে শিরাটা থাকে সুপিরিয়র ভেনা কেভা, নিচের দিক থেকে যে রক্তগুলো নিয়ে আসে যে শিরা সেটার নাম ইনফেরিয়র ভেনা কেভা। তাহলে দেখো আমরা একটা সুপিরিয়র ভেনা কেভা আট করে দিলাম, আমরা একটা ইনফেরিয়র ভেনা কেভা আট করে দিলাম, ঠিক আছে, ইনফেরিয়র ভেনা কেভা আট করে দিলাম। এটার হচ্ছে আমরা নাম দেই এই সুপিরিয়র ভেনা কেভা এসভি, এইটা হচ্ছে আইভি, ইনফেরিয়র ভেনা কেভা। দুটাই কি সমৃদ্ধ রক্ত পরিবহন করতেছে? কার্বন ডাই অক্সাইড। দুটাই কি সমৃদ্ধ রক্ত পরিবহন করতেছে? কার্বন ডাই অক্সাইড, কারণ নাম যেহেতু শিরা। তাহলে দেখো সুপিরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা নিয়ে কোথায় প্রবেশ করলো? রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করলো। তার মানে রাইট অ্যাট্রিয়াম কি সমৃদ্ধ? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ। রাইট অ্যাট্রিয়াম কি সমৃদ্ধ? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ। এবার রক্ত যাবে কোথায়? আমরা বলছিলাম হৃৎপিণ্ডের কপাটিকা 6টা, তার মধ্যে প্রধান কপাটিকা হচ্ছে 2টা। প্রধান কপাটিকা কয়টা? 2টা। এখানে যে একটা কপাটিকা অবস্থান করে, এখানে একটা কপাটিকা অবস্থান করে, এখানে একটা কপাটিকা অবস্থান করে, ঠিক আছে, এখানে একটা কপাটিকা অবস্থান করে। প্রধান কপাটিকা 2টা, একটা বাইকাসপিড আর একটা ট্রাইকাসপিড। মনে রাখবা বাইকাসপিড বামে, বাইকাসপিড বামে, বাইকাসপিড বামে। তাহলে কি বলছি বলতো? বাইকাসপিড কোথায় বলতো? বামে। বাইকাসপিড কোথায় অবস্থান করে? বামে। তাহলে ট্রাইকাসপিড কোথায় অবস্থান করবে? ডানে। তাহলে দেখো তো এই যে এটাকে আমরা বলবো কি? বিসি, বাইকাসপিড, আর এটাকে আমরা বলবো টিসি বা হচ্ছে কি? ট্রাইকাসপিড। টিসি বা হচ্ছে কি? ট্রাইকাসপিড। এবার দেখো এই বাইকাসপিড কপাটিকাটা খুলে গেল, খুলে যাওয়ার পর রক্ত কোথায় চলে আসবে? রাইট ভেন্ট্রিকুলে। কি সমৃদ্ধ রক্ত? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। কি সমৃদ্ধ রক্ত? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। দাঁড়াও, কি সমৃদ্ধ রক্ত বলো তো? দাঁড়াও, একজন দেখে অনেকবার কল দিচ্ছে, কি সমস্যা? ওকে, তাহলে দেখো কি সমৃদ্ধ রক্ত? হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। এবার রক্তটা যাবে কোথায়? এবার রক্তটা কোথায় যাবে? এবার চলো আমরা আবার হচ্ছে একটা 4 কোণা ফুসফুস আট করবো, ঠিক আছে? আবার আমরা হচ্ছে এবার 4 কোণা ফুসফুস আট করবো। দেখো এই যে এখানে যে ফুসফুসটা অবস্থান করতেছে এটা একটা সুন্দর 4 কোণা ফুসফুস। এখান থেকে একটা জিনিস এই জায়গা থেকে, খেয়াল করো, এই জায়গা থেকে একটা জিনিস হচ্ছে চলে যাবে কোথায়? ফুসফুসে। এই জায়গা থেকে একটা জিনিস চলে গেল কি? ফুসফুসে, ঠিক আছে, ফুসফুসে চলে গেল। এবার বলো তো এটা কি সমৃদ্ধ রক্ত নিয়ে যাবে? এটা আগে বলো তোমরা যে এটা কি সমৃদ্ধ রক্ত যাবে? অবশ্যই কি? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। অবশ্যই কি? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। এই জিনিসটা কোথায় চলে গেছে? ফুসফুসে চলে গেছে, তাই না? এটার নাম হচ্ছে লাংস। লাংস, ঠিক আছে, এটা কোথায় চলে গেছে? ফুসফুসে চলে গেছে। এই কারণে এটার নাম হবে ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী। কারণ সাধারণ ধমনী অক্সিজেন পরিবহন করে, কিন্তু পালমোনারি ধমনীকে কার্বন ডাই অক্সাইড। সাধারণ শিরা কার্বন ডাই অক্সাইড, পালমোনারি শিরা হচ্ছে কি বলতো? অক্সিজেন। এই কারণে এটার নাম হবে পিএ বা পালমোনারি এওয়ার্টা বা পালমোনারি ধমনী। তাহলে এখান থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা নিয়ে হচ্ছে কোথায় চলে গেল? ফুসফুসে চলে গেল। কে নিয়ে গেল? পিএ, পালমোনারি এওয়ার্টা বা হচ্ছে পালমোনারি ধমনী চলে গেল। ফুসফুসে এবার কি হবে? দেখো এখানে ব্যাপন প্রক্রিয়া সংঘটিত হবে। ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন ইন, কার্বন ডাই অক্সাইড আউট। ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন ইন, কার্বন ডাই অক্সাইড আউট। ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন ইন, কার্বন ডাই অক্সাইড কি? আউট। এরপরে দেখো এখান থেকে আরেকটা জিনিস চলে আসবে, হচ্ছে এই জায়গাটায় হচ্ছে আরেকটা জিনিস চলে আসবে, ঠিক আছে? এবার বলো তো এখান দিয়ে কি সমৃদ্ধ রক্ত আসবে? অবশ্যই অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসবে, তাই না? অবশ্যই কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসবে। এটা কি ফুসফুসের সাথে আছে না? এই কারণে এটার নাম হয়ে যাবে পালমোনারি শিরা। কারণ পালমোনারি ধমনী আর পালমোনারি শিরার ক্ষেত্রে কি উল্টা, এটার নাম হচ্ছে পিভি বা পালমোনারি শিরা। অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে কোথায় প্রবেশ করবে? লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে কোথায় প্রবেশ করলো? লেফট অ্যাট্রিয়ামে হচ্ছে কি বলতো? প্রবেশ করলো। যখন লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করলো তখন এই যে বাইকাসপিড কপাটিকা খুলে যাবে, তখন এই বাইকাসপিড কপাটিকা খুলে গেল। তার মানে লেফট ভেন্ট্রিকুলে কি সমৃদ্ধ রক্ত আসলো? অক্সিজেন সমৃদ্ধ। লেফট ভেন্ট্রিকুলে কি সমৃদ্ধ রক্ত আসলো? অক্সিজেন সমৃদ্ধ। এরপর এখান থেকে এওয়ার্টা বা মহাধমনীর মাধ্যমে, এওয়ার্টা বা মহাধমনীর মাধ্যমে
এটা সমস্ত দেহে বাহিত হবে। কি সমৃদ্ধ রক্ত বাহিত হবে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাহিত হবে। কি সমৃদ্ধ রক্ত বাহিত হবে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাহিত হবে। ওকে, আশা করি কিছুই বোঝো নাই। আবার শুরু থেকে শুরু করো। হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ? 4টা প্রকোষ্ঠ। উপরের প্রকোষ্ঠ দুটোকে আমরা বলবো অ্যাট্রিয়াম বা অলিন্দ, নিচের প্রকোষ্ঠ দুটোকে বলবো ভেন্ট্রিকল বা হচ্ছে কি নিলয়। তারপরে আমরা বলছি যে অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল অ্যাট্রিয়াম অপেক্ষা পুরু, আবার ভেন্ট্রিকল দুটোর মধ্যে লেফট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকল অপেক্ষা 3 গুণ পুরু। তারপরে বলছি আমাদের সমস্ত দেহে 2টা মহাশিরা থাকে, একটা সুপিরিয়র ভেনা কেভা, একটা ইনফিরিয়র ভেনা কেভা। 2টা মহাশিরা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে কোথায় প্রবেশ করে? রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। রাইট অ্যাট্রিয়াম তাহলে কি সমৃদ্ধ রক্ত? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। প্রবেশ করার পর সেখান থেকে ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায়। খুলে যাওয়ার পর সেখান থেকে হচ্ছে একটা কি ধমনী উৎপত্তি লাভ করে, নাম হচ্ছে পালমোনারি ধমনী। এটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটাকে নিয়ে কোথায় চলে যায়? ফুসফুসে চলে যায়। ফুসফুসে যাওয়ার পর, ঠিক আছে, ফুসফুসে যাওয়ার পর সেটা কোথায় চলে আসে? লেফট অ্যাট্রিয়ামে। কি সমৃদ্ধ? অক্সিজেন সমৃদ্ধ। কে নিয়ে আসে? পালমোনারি শিরা নিয়ে আসে। তারপরে এখানকার বাইকাসপিড কপাটিকাটা খুলে যায়। খুলে গেলে রক্ত চলে আসে কোথায়? লেফট ভেন্ট্রিকলে। এখান থেকে হচ্ছে দেহতে চলে যায় মহাধমনীর মাধ্যমে। শেষ হয় নাই, এই সম্পূর্ণ বোর্ডটা ভরে যাবে, একটু হচ্ছে ওয়েট করো, এই সম্পূর্ণ বোর্ডটা ভরে যাবে। ওকে, আমরা বলছিলাম প্রথমেই যে কপাটিকার সংখ্যা কয়টা বলো তো? 6টা। 6টা কপাটিকার মধ্যে দেখো আমরা হচ্ছে মাত্র 2টা কপাটিকা নিয়ে হচ্ছে কথাবার্তা বলছি। আরো কয়টা কপাটিকা আছে? 4টা কপাটিকা আছে। এবার খেয়াল করো, এখানে একটা কপাটিকা অবস্থান করবে, এটার নাম হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। এটার নাম হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা এসি, এটার নাম দিলাম অ্যাওর্টিক কপাটিকা। এটার নাম হচ্ছে কি বলতো? এসি। ঠিক আছে, তারপরে দেখো এখানে একটা কপাটিকা অবস্থান করবে, এই কপাটিকাটার নাম হচ্ছে পিসি বা পালমোনারি কপাটিকা। এই কপাটিকাটার নাম হচ্ছে পিসি বা পালমোনারি কপাটিকা। এখানে একটা কপাটিকা অবস্থান করবে, ঠিক আছে, এইটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা, ইউসি বা ইউস্টেশিয়ান কপাটিকা। তাহলে দেখো কোন কপাটিকাটা কোথায় কোথায় অবস্থান করতেছে, কোন কপাটিকাটা কোথায় কোথায় অবস্থান করতেছে, খেয়াল করছো যে কোনটা কোথায় কোথায় অবস্থান করতেছে? ইউসি। তার মানে আরো একটা কপাটিকা আছে। আমরা তো 5টা কপাটিকা নিয়ে হচ্ছে কথাবার্তা বলছি, আরো একটা কপাটিকা আছে, 6 নাম্বার কপাটিকা। এরপরে দেখো কি হয়, হৃৎপিণ্ডের নিজের দেহের রক্তটাকে রাইট অ্যাট্রিয়ামে পাঠানোর জন্য এখান দিয়ে একটা হচ্ছে শিরার উৎপত্তি হয়, নাম হচ্ছে করোনারি সাইনাস। নাম হচ্ছে কি বলতো? করোনারি সাইনাস। এখান দিয়ে একটা হচ্ছে শিরার উৎপত্তি হয়, নাম হচ্ছে কি? করোনারি সাইনাস। সেই করোনারি সাইনাসের মধ্যে একটা কপাটিকা অবস্থান করে, এটার নাম হচ্ছে থিবেসিয়ান কপাটিকা, THC, থিবেসিয়ান কপাটিকা। এটার নাম হচ্ছে কি বলতো? থিবেসিয়ান কপাটিকা বা করোনারি কপাটিকা। তার মানে কপাটিকা কয়টা ছিল? 6টা। 6টা পেয়ে গেছো। 6টা কোথায় কোথায় অবস্থান করে দেখতেছো, এটাকে আমরা বলতেছি থিবেসিয়ান কপাটিকা। এবার দেখো এই বাইকাসপিড ট্রাইকাসপিড এই দুইটা হচ্ছে পূর্ণাঙ্গ কপাটিকা, বাকি 4টা কপাটিকাই অর্ধচন্দ্রাকৃতি বা সেমিলুনার কপাটিকা। বাইকাসপিড ট্রাইকাসপিড এরা হচ্ছে কি বলতো? পূর্ণাঙ্গ কপাটিকা, বাকি 4টাই হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি বা সেমিলুনার কপাটিকা। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে মানব দেহের সেমিলুনার কপাটিকা বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকার সংখ্যা কয়টা, তাহলে আনসার করবা কয়টা বলতো? 4টা। আর বাকি 2টা হচ্ছে কি বলতো? পূর্ণাঙ্গ কপাটিকা। ওকে, এটা হচ্ছে গেল। এবার আমরা চলো যে ডায়াস্টল সিস্টল এইগুলো নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করি। দেখো প্রথমেই মনে রাখবা অরাসি, ঠিক আছে। আরেকটা শব্দ হচ্ছে নিডাসি। কি বলছি বলতো? অরাসি। আরেকটা হচ্ছে কি বলতো? নিডাসি। অ দিয়ে অ্যাট্রিয়াম, ড দিয়ে ডায়াস্টল, স দিয়ে সিস্টল। অ দিয়ে অ্যাট্রিয়াম, ড দিয়ে ডায়াস্টল, স দিয়ে সিস্টল। নি দিয়ে নিলয়, ড দিয়ে ডায়াস্টল, স দিয়ে হচ্ছে কি? সিস্টল। তাহলে দেখো অ দিয়ে অ্যাট্রিয়াম, ড দিয়ে ডায়াস্টল। অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় লাগে 0.7, সিস্টলের সময় লাগে 0.1। নিলয়ের ডায়াস্টলের সময় লাগে 0.5, সিস্টলের সময় লাগে 0.3। এবার তুমি যদি একটা ডায়াস্টল আর একটা সিস্টল, একটা ডায়াস্টল একটা সিস্টলকে যোগ করো, সময়টা কত পাচ্ছ? 0.8 সেকেন্ড। সময়টা কত পাচ্ছ বলতো? 0.8 সেকেন্ড। কেন 0.8 সেকেন্ড? এটা প্রশ্ন আসতে পারে, কেন 0.8 সেকেন্ড? এটাকে বলা হয় কার্ডিয়াক চক্র। এটাকে কি বলা হয়? কার্ডিয়াক চক্র। একটা হৃৎপিণ্ড 60 মিনিটে
80 বার সংকুচিত এবং প্রসারিত হয়। এই 80 কে যদি 60 দিয়ে ভাগ করো তাহলে সময়টা কত আসে? 0.8। তাহলে একটা হৃৎপিণ্ড কি বলছি বলতো যে তোমার 60 মিনিটে সরি 60 মিনিটে না, 1 মিনিটে বা 60 সেকেন্ডে 1 মিনিটে বা 60 সেকেন্ডে হচ্ছে 80 বার সংকুচিত প্রসারিত হয়। এটাকে বলা হচ্ছে তোমার কার্ডিয়াক চক্রের সময়কাল। জীবদ্দশায় এরকম 2600 মিলিয়ন বার হচ্ছে হৃৎপিণ্ড এরকম সংকুচিত প্রসারিত হয়। মানুষের জীবদ্দশায় হচ্ছে 2600 মিলিয়ন বার এরকম সংকুচিত বা হচ্ছে কি বলতো প্রসারিত হয়ে থাকে। আর এই সংকুচিত প্রসারিত হওয়ার মাধ্যমে 155 মিলিয়ন বা 1.5 লক্ষ টন রক্তকে পাম্প করে বের করে দেয়। 155 মিলিয়ন বা 1.5 লক্ষ টন রক্তকে পাম্প করে বের করে দেয়। তাহলে পাম্পটা করে এই ডায়াস্টল আর সিস্টলের মাধ্যমেই। ডায়াস্টল আর হচ্ছে কি সিস্টলের মাধ্যমে হচ্ছে কিন্তু পাম্প করে। ওকে, এবার চলো আমরা হচ্ছে এখানে কথাবার্তা বলার চেষ্টা করি যে ডায়াস্টল কি আর সিস্টল কি। দেখো, ডায়াস্টল মানে প্রসারণ, সিস্টল মানে কি সংকোচন। ডায়াস্টল মানে কি প্রসারণ আর সিস্টল মানে হচ্ছে কি সংকোচন। বুঝতে পারছো? সিস্টল মানে সংকোচন, একদম এগুলোও বাদ। খাঁটি বাংলা ভাষা, ডায়াস্টল মানে ভরা, ডায়াস্টল মানে ভরা আর সিস্টল মানে খালি করা। ডায়াস্টল মানে ভরা, সিস্টল মানে হচ্ছে কি বলতো খালি করা। ডায়াস্টল মানে ভরা, সিস্টল মানে খালি করা। এবার তুমি হচ্ছে একটা ওয়াশরুমে গেছো, ওয়াশরুমে যাওয়ার পর 1 বালতি পানি ভরবা আর 1 বালতি পানি খালি করবা, বলতো কোনটা দ্রুত করা সহজ? 1 বালতি পানি ভরবা আর হচ্ছে 1 বালতি পানি খালি করবা, কোনটা দ্রুত করা সহজ আমাকে একটু বলো। 1 বালতি পানি ভরবা, 1 বালতি পানি খালি করবা, কোনটা দ্রুত করা সহজ বলো? খালি করা। কারণ খালি করা মানে কি তুমি হচ্ছে ঢেলে দিবা বের হয়ে যাবে, ঢেলে দিবা কি বের হয়ে যাবে, তাই না? খালি করা কি সহজ, ভরা কি কঠিন, ভরতে সময়টা কি বেশি লাগে। তার মানে আমরা বলছি ডায়াস্টল মানে ভরা, ভরতে কি সময়টা বেশি লাগে। এই কারণে ডায়াস্টলের সময় দেখো 0.7 সেকেন্ড আর সিস্টলের সময়টা কত 0.1 সেকেন্ড। এবার খেয়াল করো এখানে কাহিনীটা কি হচ্ছে। যখন রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম সুপিরিয়র ভেনা ক্যাভা ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে যখন রাইট অ্যাট্রিয়ামে ব্লাডটা আসবে তার মানে কি ভরতে থাকবে। একই সাথে পালমোনারি শিরা দিয়েও রক্তটা লেফট অ্যাট্রিয়ামে আসবে। রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম একসাথে কি ভরবে, এই ভরতে সময় লাগে 0.7 সেকেন্ড। এটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল। এটাকে বলা হচ্ছে কি অ্যাট্রিয়ামের ডায়াস্টল। এটাকে বলা হচ্ছে কি অ্যাট্রিয়ামের ডায়াস্টল। এই কপাটিকা দুটো খুলে যাবে, এই কপাটিকা দুটো খুলে যাবে। যখন এই কপাটিকা দুটো খুলে যাবে রক্ত উপর থেকে কি পড়ে যাবে। এই পড়তে সময় লাগবে 0.1 সেকেন্ড। পড়তে সময় লাগবে কত 0.1 সেকেন্ড। এই যে ভরলো এটাকে বলতেছি ডায়াস্টল, খালি হলো এটাকে আমরা কি বলতেছি সিস্টল। এর বেশি আপাতত কিছু জানার দরকার নাই। ডায়াস্টলে যে শব্দটা হয় সেটা হচ্ছে ডাব আর সিস্টলে যে শব্দটা হয় সেটা হচ্ছে লাভ। মনে রাখবা ডায়াস্টলে ড ড, ডায়াস্টলে যে শব্দটা হয় এটাকে আমরা বলতেছি ডাব, সিস্টলে যে শব্দটা হয় সেটাকে আমরা কি বলতেছি বলতো লাভ। সিস্টলে যে শব্দটা হয় সেটাকে আমরা বলতেছি লাভ। এবার দেখো তুমি যখন পানি ঢালতেছো আর পানি ভরতেছো প্রেসারটা কখন বেশি বলো? প্রেসারটা কখন বেশি বলো? বলো যে তুমি যখন পানিতে পানি ভরতেছো আর হচ্ছে পানি ঢেলে দিচ্ছ প্রেসারটা কখন বেশি বলো? অবশ্যই পানিটা যখন তুমি ঢেলে দিবা তখন প্রেসারটা বেশি। পানিটা যখন তুমি ঢেলে দিচ্ছ মানে পুরো বালতির পানিটাকে ঢেলে দিচ্ছ তখন প্রেসারটা হচ্ছে কি থাকবে বলতো বেশি থাকবে। এই কারণে আমরা বলতে পারি যে সিস্টলে হচ্ছে প্রেসারটা বেশি। সিস্টলে হচ্ছে কি প্রেসারটা বেশি। এই কারণে সিস্টলের হচ্ছে চাপের পরিমাণ থাকে 100 থেকে 100। আমরা অপটিমাম গুলো লিখি, এত অন্যগুলো লেখার দরকার নেই। সিস্টলের অপটিমাম চাপ থাকে 120 মিলিমিটার এইচজি, যেটাকে আমরা হাই ব্লাড প্রেসার বলে থাকি। ডায়াস্টলের অপটিমাম চাপ থাকে হচ্ছে তোমার 80 মিলিমিটার এইচজি, যেটাকে হচ্ছে আমরা হচ্ছে কি বলে থাকি বলতো হচ্ছে লো ব্লাড প্রেসার বলে থাকি। তাহলে দেখো সিস্টলের হচ্ছে কি প্রেসারটা বেশি, এটা হচ্ছে 120 মিলিমিটার এইচজি। ডায়াস্টলের প্রেসারটা কম, সেটা হচ্ছে 80 মিলিমিটার এইচজি। এটাকে বলে থাকি আমরা লো প্রেসার, এটাকে বলে থাকি হাই প্রেসার। অনেক সময় আমরা হাতের মধ্যে বা গলার কাছে এরকম আঙ্গুল দিয়ে পালস প্রেসার বা স্পন্দন চাপ হচ্ছে টেস্ট করি। পালস প্রেসার বা হচ্ছে কি স্পন্দন চাপ টেস্ট করি। আসলে পালস প্রেসারটা কি? ডায়াস্টল এবং সিস্টল দুইটার পার্থক্যকে বলা হয় পালস প্রেসার। ডায়াস্টল এবং সিস্টল
দুইটার পার্থক্যকে আমরা বলে থাকি কি পালস প্রেসার। তাহলে ডায়াস্টল এবং সিস্টলের পার্থক্য কত 40, তার মানে হচ্ছে পালস প্রেসারটা কত বলতো 40 মিলিমিটার এইচজি। পালস প্রেসারটা কত 40 মিলিমিটার এইচজি। পালস প্রেসারটা কত হচ্ছে মনে রাখবা 40 মিলিমিটার এইচজি। তাহলে দেখো ডায়াস্টল হয়ে গেল, সিস্টল হয়ে গেল। এবার চলো আমরা কথাবার্তা বলি কার্ডিয়াক চক্রের নিয়ন্ত্রণ নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলি কিভাবে এই প্রক্রিয়াটা শুরু হয়। এই প্রক্রিয়াটা কিভাবে শুরু হয় এইটা নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলি। দেখো প্রথমেই হচ্ছে একটা জিনিস অবস্থান করে, এটার নাম হচ্ছে এসএএন। খেয়াল করো এটার নাম হচ্ছে কি এসএএন। এসএএন এসএএন মানে হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড। এসএএন মানে সাইনোঅ্যাট্রিয়াল নোড, যেটাকে প্রাকৃতিক পেসমেকার বলা হয়। এর নামের মধ্যে বলে দেওয়া আছে এটা কোথায় অবস্থান করে, অ্যাট্রিয়াল নোড। তার মানে কি এটা অ্যাট্রিয়ামে অবস্থান করে। কোন অ্যাট্রিয়ামে? রাইট অ্যাট্রিয়ামে। কোন অ্যাট্রিয়ামে? রাইট অ্যাট্রিয়ামে। কোন অ্যাট্রিয়ামে? রাইট অ্যাট্রিয়ামে। ঠিক আছে, রাইট অ্যাট্রিয়ামে অবস্থান করে। এখান থেকে প্রথম হচ্ছে এই স্পন্দনটা শুরু হয়। শুরু হওয়ার পরে এরপরে যেটা অবস্থান করে এটার নাম হচ্ছে এভিএন, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড যেটাকে বলা হয় রিজার্ভ পেসমেকার। যেটাকে বলা হয় কি বলতো রিজার্ভ পেসমেকার। যেটাকে কি বলতেছি আমরা রিজার্ভ পেসমেকার, এভিএন। এটাকে আমরা কি বলতেছি রিজার্ভ পেসমেকার হচ্ছে বলতেছি। এটা কোথায় অবস্থান করে? অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝে। এটা কোথায় অবস্থান করে? অ্যাট্রিয়াম, ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল দুইটার মাঝে অবস্থান করে। দেখো নামের মধ্যে বলা আছে এটা কোথায় অবস্থান করে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। তার মানে কি অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝে হচ্ছে অবস্থান করতেছে। ওকে, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝে হচ্ছে অবস্থান করতেছে। এরপরে যেটা হচ্ছে অবস্থান করে সেটার নাম হচ্ছে বান্ডেল অফ হিস। এরপরে হচ্ছে পিকে বা পারকনজি ফাইবার। পিকে বা হচ্ছে কি বলতো পারকনজি ফাইবার। এটা হচ্ছে ডান এবং বাম নিলয় প্রাচীরে অবস্থান করে। ডান এবং বাম নিলয়, ডান এবং বাম নিলয় এখানে অবস্থান করে। বান্ডেল অফ হিসটা ডান এবং বাম নিলয় এই প্রাচীরে হচ্ছে অবস্থান করে। ঠিক আছে, তারপরে দেখো আর এই বান্ডল অফ হিজের প্রান্তটাই হচ্ছে সূক্ষ্ম প্রসারিত হয়ে পারকনজি ফাইবার বা তন্তু তৈরি করে। পারকনজি ফাইবার বা তন্তু তৈরি করে। তাহলে এসএএন, এভিএন, বান্ডল অফ হিজ, পিকে। এসএএন কে বলা হচ্ছে প্রাকৃতিক পেসমেকার, এভিএন কে বলা হচ্ছে তোমার হচ্ছে রিজার্ভ পেসমেকার, বান্ডল অফ হিজ, পারকনজি ফাইবার। এগুলো আরো ডিটেলস ছিল, বাট কৃষির জন্য এত ডিটেলস লাগবে না, এই কারণে হচ্ছে আমরা এটা নিয়ে হচ্ছে এত ডিটেলস হচ্ছে আলোচনা করতেছি না। বাট একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমি টাইমটা বলে দিচ্ছি। তোমরা টাইম নিয়ে হচ্ছে অনেক কনফিউশনে থাকো। বলতে গেলে এটা টাইমটা তোমরা মিলাইতে পারো না যে আসলে কোথায় হচ্ছে কতটুকু অবস্থান করতেছে, এটার টাইমটা তোমরা মিলাইতে পারো না। এটার টাইমটা হচ্ছে আমি একটু বলে দিচ্ছি, একটু খুব মনোযোগ দিয়ে শুনবা। ঠিক আছে, খেয়াল করো যে এসএএন থেকে এভিএনে যখন উদ্দীপনাটা যায়, এই উদ্দীপনাটা যেতে 0.3 সেকেন্ড সময় লাগে। 0.3 সেকেন্ড এসএএন থেকে যখন এভিএনে যাবে 0.3 সেকেন্ড হচ্ছে সময় লাগে। ঠিক আছে, সময় লাগে। তারপরে দেখো যখন এভিএনে গেল, এভিএনে যাওয়ার পর এটা 0.9 সেকেন্ড রেস্ট নেয়, বিশ্রাম নেয়। এটাকে এভিএন নোডাল ডিলে বলে। রেস্ট নেয় বা হচ্ছে বিশ্রাম নেয়, যেটাকে এভিএন নোডাল ডিলে বলে। তাহলে দেখো এসএএন থেকে এভিএনে গেল 0.3 সেকেন্ডে, এভিএনে গিয়ে হচ্ছে ওয়েট করলো, রেস্ট নিল, বিশ্রাম নিল 0.9 সেকেন্ড। 0. হচ্ছে কত সেকেন্ড বলো তো 9 সেকেন্ডে হচ্ছে গেল। ওকে, তারপরে দেখো তোমার ওকে তারপরে দেখো যে এই এভিএন থেকে ভেন্ট্রিকলে যখন পৌঁছাবে তখন সময় লাগবে হচ্ছে 0.4, আরে এটা আবার ইয়া হয়ে গেল, 0.4 সেকেন্ড। 0. কত সেকেন্ড বলো তো 4 সেকেন্ড। 0. হচ্ছে 4 সেকেন্ড, বুঝতে পারছো 0.4 সেকেন্ড। তাহলে এই কারণেই হচ্ছে বলা হচ্ছে যে ভেন্ট্রিকলে, তাহলে দেখো তো এখান থেকে ভেন্ট্রিকলে পৌঁছাতে টোটাল সময়টা কত লাগতেছে। টোটাল সময়টা খেয়াল করো, এসএএন থেকে এভিএনে গেল 0.03 সেকেন্ডে, এভিএনে গিয়ে 0.09 সেকেন্ড রেস্ট নিল, তারপরে এভিএন থেকে ভেন্ট্রিকলে গেল 0.4 সেকেন্ডে, 0.04 সেকেন্ডে, 0.04 সেকেন্ডে, 0.04 সেকেন্ডে, 0.04 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে খেয়াল করো তো এসএএন থেকে ভেন্ট্রিকলে যাইতে এই তিনটার যোগফল, এই তিনটার যোগফল কত 0.16 সেকেন্ড। একটু দাঁড়াও,
যে কে যেন কলিং বেল দিচ্ছে। 0.16 সেকেন্ড। তাহলে হিসাব করো, আমি কথা বলতেছি, কথা শোনো, যে এসএন থেকে যখন হচ্ছে এভিএনই গেল, যাইতে সময় লাগতেছে হচ্ছে 0.03 সেকেন্ড, এভিএনই গিয়ে 0.09 সেকেন্ড রেস্ট নিল, এভিএন থেকে ভেন্টিকুলে যাইতে সময় লাগতেছে 0.04 সেকেন্ড। তার মানে এসএন থেকে ভেন্টিকুলে যাইতে টোটাল সময় 0.16 সেকেন্ড। ওকে, 0.16 সেকেন্ড, ঠিক আছে, 0.16 সেকেন্ড। তাহলে সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা বলো, সবাই ক্লিয়ার কিনা হচ্ছে বলো, সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা? খুব কঠিন লাগলো? খুব কঠিন লাগলো? খুব কঠিন লাগলো? যারা ক্লিয়ার ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও যে তোমরা ক্লিয়ার। যারা ক্লিয়ার তারা ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও যে তোমরা ক্লিয়ার হতে পারছো। ক্লিয়ার যে হচ্ছে এই 0.1 সেকেন্ডটা গেল। এবার দেখো এর মধ্যে আরো কিছু আছে, যেমন হচ্ছে তোমার 4 ধরনের রক্ত সংবহন আছে, সিস্টেমেটিক আছে, পালমোনারি আছে, পোর্টাল আছে, করোনারি আছে, এইটার ভিতরেই আছে। ওখান দিয়ে এটার ভিতর থেকেই ওটাকে বলে দেওয়া যায়। যেমন আমি হচ্ছে বলে দিচ্ছি, সিস্টেমেটিক হচ্ছে তোমার বাম ভেন্ট্রিকল থেকে ডান ভেন্ট্রিকলকে সিস্টেমেটিক বলা হয়। তাহলে বাম ভেন্ট্রিকল কোনটা? এইটা, তাই না? বাম ভেন্ট্রিকল থেকে হচ্ছে ডান ভেন্ট্রিকল, খেয়াল করো, বাম ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকলে যাচ্ছে, এখান থেকে দেহে যাচ্ছে, দেহ থেকে সুপিরিয়র ভেনা কেভার মাধ্যমে হচ্ছে ডান হচ্ছে কি অ্যাট্রিয়ামে আসতেছে, সরি হচ্ছে অ্যাট্রিয়ামে আসতেছে, অ্যাট্রিয়াম থেকে হচ্ছে এখানে আসতেছে। তার মানে যে বাম ভেন্ট্রিকল থেকে ডান ভেন্ট্রিকল, এটা কি বাম ভেন্ট্রিকল, সরি আমি অ্যাওয়ার্ডটা মার্ক করছিলাম। সিস্টেমেটিক বলতে আসলে আমরা কি বুঝি? বাম ভেন্ট্রিকল থেকে শুরু হবে হচ্ছে ডান ভেন্ট্রিকলে শেষ হবে। তাহলে বাম ভেন্ট্রিকল থেকে যখন শুরু হচ্ছে, শুরু হলে সেটা কোথায় যাচ্ছে? এওয়ার্টা মহাধমনির মাধ্যমে কি দেহে যাচ্ছে, দেহের পরে তারপরে সেটা আবার কি সুপিরিয়র ভেনা কেভা দ্বারা কি রাইট অ্যাট্রিয়ামে আসতেছে, রাইট অ্যাট্রিয়াম থেকে হচ্ছে রাইট ভেন্ট্রিকুলে আসতেছে। এই রাস্তাটাকে বলা হচ্ছে সিস্টেমেটিক। এইভাবে প্রত্যেকটা রাস্তাটাকে মিলে আনিবা, এইভাবে প্রত্যেকটা রাস্তা মিলে আনিবা, দেখবা হিসাব ক্লিয়ার। এই ছবিটা দেখে প্রত্যেকটা রাস্তা হচ্ছে মিলে আনিবা, ঠিক আছে? এই রাস্তা দেখে প্রত্যেকটা হচ্ছে ছবি হচ্ছে, এই ছবিটা দেখে রাস্তাগুলো মিলিয়ে নিবা, এই ছবিটা দেখে রাস্তাটা মিলিয়ে নেবে। এবার বলো যে তোমাদের সেই সুদর্শন হাট বেশি সহজ লাগলো নাকি আমার এই 4 কোণা হাট সহজ লাগলো? শেষ, বলো এবার বলো, তোমাদের সেই সুদর্শন হাট সহজ লাগলো নাকি 4 কোণা হাট সহজ লাগলো? বলো 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 শুনি দেখি, তোমাদের সুদর্শন হাট সহজ হইলো নাকি এই 4 কোণা হাট সহজ হইলো? আচ্ছা, এখন কারো কোনো সমস্যা আছে? ঠিক আছে, এবার পড়াইতে পারবা? অন্য কাউকে পড়াইতে পারবা? ওকে, সংবহন প্রক্রিয়া আমরা পড়লাম। এই দেখো সিস্টেমেটিক বাম ভেন্ট্রিকল থেকে ডান ভেন্ট্রিকলে, ওই ছবিটা দেখে মিলাও যে ওই ছবিটার বাম ভেন্ট্রিকল থেকে শুরু করে ডান ভেন্ট্রিকলে শেষ হবে। পালমোনারি, ওই ছবিটার ডান ভেন্ট্রিকল থেকে বাম ভেন্ট্রিকলে শেষ হবে পালমোনারি। পোর্টাল, পৌষ্টিক অঙ্গ সমূহ থেকে আবার হৃৎপিণ্ডে চলে যাবে। এইটা সিস্টেমেটিক ধমনী থেকে, ওই যে যেটাকে আমরা করোনারি হচ্ছে শিরা, করোনারি ধমনী, এইটা শেষ। ওই ছবিটার সাথে মিলাও, সবকিছু হচ্ছে ঠিক আছে, মিলে যাবে। ওকে, তাহলে এটা হয়ে গেল ধমনী, শিরাতন্ত্র, ব্যারো রিসেপ্টর, এগুলো দরকার নাই। বৃক্ক ব্যথার প্রকারভেদ, এটা বৃক্ক ব্যথার প্রকারভেদ না, এটা বুক ব্যথার প্রকারভেদ হবে আর কি, এগুলো দরকার নাই। বুক ব্যথার প্রকারভেদ, অ্যানজাইনা, হার্ট পা, এগুলো দরকার নাই। এটা একটু দেখবা যে বিভিন্ন যন্ত্রাদি, তার মধ্যে হচ্ছে পালস অক্সিমিটার, স্ফিগমোম্যানোমিটার, তারপরে এক্সরে, ইসিজি, ঠিক আছে? এগুলো হচ্ছে ভালো করে দেখবা কোন যন্ত্র কি কি কাজ করে। ওকে ওকে, এগুলো একটু সবগুলোই দেখবা, আমি যে কয়েকটা মার্ক করে দিছি এই কয়েকটা হচ্ছে একটু ভালো করে দেখবা। ওকে, এই কয়েকটা একটু ভালো করে হচ্ছে দেখবা। এবার আসো পেসমেকার সম্পর্কিত
তথ্য, ঠিক আছে। কৃত্রিম পেসমেকার, এটা আসলে পেসমেকার না, পেসমেকার তো ন্যাচারালটা আমরা পড়ে আসলাম। কৃত্রিম পেসমেকার সম্পর্কিত তথ্য তোমরা জানো যে এই যে কৃত্রিম, এটা কৃষির জন্য ইম্পর্টেন্ট, যে কৃত্রিম যে হচ্ছে পেসমেকারটা আছে, এই কৃত্রিম পেসমেকার হচ্ছে এটা লিথিয়াম চালিত, হচ্ছে লিথিয়াম ব্যাটারি। এটার ব্যাটারিটা কি লিথিয়াম, নট লিথিয়াম আয়ন, লিথিয়াম ব্যাটারি। এর মেয়াদ হচ্ছে 7 থেকে 10 বছর, 7 থেকে হচ্ছে কি 10 বছর। আর হচ্ছে তোমার চার্লডাক এবং গ্রেট ব্যাচ নামক দুইজন সায়েন্টিস্ট এটাকে আবিষ্কার করছে। চার্লডাক আর হচ্ছে কি গ্রেট ব্যাচ নামক হচ্ছে দুইজন সায়েন্টিস্ট এটাকে হচ্ছে আবিষ্কার করছে, ঠিক আছে। লিথিয়াম ব্যাটারি, তার মানে কি কি থাকে, লিথিয়াম ব্যাটারি, ব্যাটারি জেনারেটর, সেন্সর বা লিড, এর যে তারগুলো থাকে, এদের যে তারগুলো থাকে তোমার, এই তারগুলোকে বলা হয় সেন্সর বা হচ্ছে লিড, ঠিক আছে। এদের হচ্ছে প্রকোষ্ঠগুলো হচ্ছে 1 প্রকোষ্ঠ, 2 প্রকোষ্ঠ, 3 প্রকোষ্ঠ, ঠিক আছে। এটা হচ্ছে কয় ভাগে ভাগ করা যায়, 1 প্রকোষ্ঠ। মানে কারো হৃৎপিণ্ডের শুধুমাত্র যদি ডান অ্যাট্রিয়াম অথবা ডান ভেন্ট্রিকলে হচ্ছে সংযোগ দেওয়া হয় সেটাকে 1 প্রকোষ্ঠ বলা হয়। 2 প্রকোষ্ঠ, ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল দু জায়গায় সংযোগ, ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল দু জায়গায় সংযোগ, ঠিক আছে। ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল দুই জায়গায় হচ্ছে সংযোগ। তারপরে দেখো 3 প্রকোষ্ঠ, 3 প্রকোষ্ঠ কি, তাহলে ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল, ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল, ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল। তাহলে 1 প্রকোষ্ঠ বিশিষ্ট আমরা কি বলতেছি, যদি ডান অ্যাট্রিয়াম বা ডান ভেন্ট্রিকলে সংযোগ দেওয়া হয় 1 প্রকোষ্ঠ। 2 প্রকোষ্ঠ কি, ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল দুই জায়গাতেই সংযোগ। 3 প্রকোষ্ঠ কি, ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল বাম ভেন্ট্রিকল, ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল বাম ভেন্ট্রিকলে যদি সংযোগ দেওয়া হয় 3 প্রকোষ্ঠ। যাদের হার্ট বেশি দুর্বল তাদের 3টাতেই সংযোগ দেওয়া লাগে, যাদেরটা একটু কম দুর্বল তাদের 2টা, যাদেরটা তার চেয়ে একটু কম দুর্বল তাদের হচ্ছে কি বলতো 1 প্রকোষ্ঠতে হচ্ছে সংযোগ দেওয়া লাগে। ওকে, এরপরে ওপেন হার্ট সার্জারি কি সংজ্ঞাটা শিখবা, তারপরে হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি কি সংজ্ঞাটা শিখবা, করোনারি স্টেন্টিং সবচেয়ে বহুল প্রচলিত অ্যাঞ্জিওপ্লাস্টি, এগুলাই জানবা, ঠিক আছে। ওকে, তাহলে সবাই সবকিছু ক্লিয়ার, এটাই পড়া। তুমি এবার নেটওয়ার্ক বইটা খোলো কৃষির জন্য, নেটওয়ার্ক বইটা খুলে দেখো যে মোটামুটি এই সবগুলোর মধ্যেই 90% প্রশ্ন হচ্ছে তোমার কভার হয়ে যাচ্ছে। এই ক্লাসের নোটটা যারা পেতে চাও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিবা, নোটটা দিয়ে দেওয়া হবে।